100 বছরের একজনই নায়ক, চিরকালের মহানায়ক, বাংলা চলচ্চিত্রের মুকুটহীন সম্রাট। আজ আমাদের এভারগ্রিন ক্লাসিক বলবে তার কথাই। শশীকান্ত, কি হচ্ছে? দাদরা বাজাও, দাদরা। কাহারবা নয় দাদরা বাজা, কাহারবা নয় দাদরা বাজা। দিন আসে দিন যায়, তাকে ভুলতে পারে না কেউ। একটা সময় ছিল যখন বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিকে একের পর এক হিট ছবি দিয়ে তিনি তরুণ তরুণীদের মন কাটছেন, আর তার সেরা সেরা জুটিগুলো তখন তরুণ তরুণীদের মনে একেবারে পাকাপাকি ভাবে জায়গা করে নিচ্ছে। আপনি বালিশটা নিয়ে আমরা নিচে যে ঘরে খেয়েছিলাম সেখানে বেঞ্চের উপর গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, তারপর সকালবেলা যখন গোসাইজি বেরিয়ে দেখবে যে দেশ নেতা প্রজাসত্ত্বে ওইখানে শুয়ে। কোনো বুদ্ধি শুদ্ধি নেই। কেন? ভোর হলে এখানে চলে আসবে তো বেশ, তো এতই যখন আপত্তি তখন আমি নিজেতে শুচ্ছি না। এক ঘরে রাত্রে যা হয় না, যা হতে পারে না, কেন বৃথা সময় নষ্ট করছেন? ওদের দেশে তো হয়। ওদের দেশ আমাদের দেশ না। আজকের এভারগ্রিন ক্লাসিকে বলবো উত্তম কুমারের সাথে সেরা সেরা জুটির কথা। আর এই সেরা সেরা জুটির কথা বলতে গেলেই সবার আগে বলতে হয় উত্তম মান্না দে জুটির কথা। তখন 1966 শঙ্খবেলা ছবিতে উত্তম কুমারের হয়ে প্রথমবারের জন্য প্লেব্যাক করলেন মান্না দে। যদিও সময়ের বিচারে দেখতে গেলে গলি থেকে রাজপথই প্রথম ছবি। এই ছোটখাটো কাজ আর করবো না, বুঝলি? তুই কি জেল থেকে কোনটি গলায় দিয়ে এলি নাকি? কোনটি নয়, একেবারে রীতিমতো প্ল্যান শিখে এসেছে। কি সব মক্ষম মক্ষম প্ল্যান। মান্না দে উত্তম কুমারের হয়ে প্লেব্যাক করেছিলেন, অর্থাৎ উত্তম কুমারের লিপে মান্না দের গাওয়া গান। কিন্তু একটা কথা শোনা যায় জানেন, এই ছবির পর উত্তম কুমার আর কিছুতেই রাজি হচ্ছিলেন না মান্নাদের সাথে কাজ করতে। পরে অনেক কষ্টে তাকে রাজি করানো হয়। উত্তম কুমারকে রাজি করানোর পর আর একটা সমস্যা দেখা দেয়। সুধীন দাশগুপ্ত তখন বোম্বেতে লতা মঙ্গেশকরের কাছে গেছেন এই গানের ডুয়েট হবে সেটা নিয়ে কথা বলার জন্য। এদিকে কোনো স্টুডিও ফাঁকা পাওয়া যাচ্ছে না। যাও বা একটা স্টুডিও ফাঁকা পাওয়া গেল, সেদিন আবার লতা মঙ্গেশকরের শরীর খারাপ, তাই স্বাভাবিকভাবেই রেকর্ডিং ক্যান্সেল করতে হলো। একদিন মেহবুব স্টুডিওর রেকর্ডিস্ট কৌশিক বাবু বললেন যে নওশাদের রেকর্ডিং আছে, যদি তার সাথে কথা বলে তাকে রাজি করানো যায় তাহলে তিনি তার ডেট ছেড়ে দিলেও দিতে পারেন। এই কথা শোনার পর সুধীন বাবু আর মান্না দে দুজনেই ছুটলেন নওশাদজির বাড়িতে। নওশাদজি কিন্তু ডেট ছাড়লেন না, তবে তিনি বললেন যে যদি সকাল 11টার মধ্যে তারা তাদের রেকর্ডিং কমপ্লিট করতে পারেন তাহলে তিনি রাজি আছেন। এই কথা শোনার পর মান্না দে আর সুধীন বাবু দুজনের মধ্যে একজনও না করলেন না। পরের দিন তারা সকাল সকাল হাজির হয়ে গেলেন লতা মঙ্গেশকরকে নিয়ে, আর তারপর মেহবুব স্টুডিওর বাইরে একবার রিহার্সাল করেই গান গাওয়া হলো। প্রথম টেকেই গান সিলেক্ট হয়ে গেল। এ যেন অজানা এক পথ, কে জানে কোথায় হবে শেষ। উত্তম কুমার তার কাজের প্রতি কতটা ডেডিকেটেড ছিলেন তার একটা ছোট্ট গল্প শোনাই আপনাদেরকে। এসো এসো। কি ব্যাপার দাদা, এত আর্জেন্ট তলব? মিসেস পাকারাশির জন্য কোনো স্পেশাল বন্দোবস্ত করতে হবে? না, ব্যাপারটা খুব গোলমেলে। তুমি সবই জানো, তোমার কাছে চেপে রেখে লাভ কি? যা শুনলাম তাতে অনিন্দ করবীকে বিয়ে করতে চায়। শাহজাহান হোটেলে 2 নম্বর সুইটের হোস্টেসের জন্য মাধব ইন্ডাস্ট্রিজের প্রিন্স অফ ওয়েস একবারে পাগল। মিসেস পাকারাশির ধারণা যে করবী অনিন্দকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। তার সরল নিষ্পাপ মনের সুযোগ নিয়ে হয়তো মুহূর্তের কোনো অধঃপতন ঘটিয়েছে, আর এখন সে তার চড়া দামে ভাঙাতে চাইছে। ইম্পসিবল। কিন্তু এর মধ্যে আমরা আসছি কি করে? উনি আমাদের সাহায্য চাইছিলেন। সাহায্য? হ্যাঁ, যদি এই ব্যাপারে আমরা করবীর সঙ্গে কথা বলি। আমি বলে দিয়েছি আমাদের পক্ষে সেটা সম্ভব নয়। তখন অ্যান্টনি ফেরিঙ্গি সিনেমার শুটিং চলছে। আমি জামিনী তুমি শশী হে, আদিছ গগন মাঘে, মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে। মান্না দে একদিন রেকর্ডিং করতে স্টুডিওর দিকে যাচ্ছে।
হঠাৎ দেখলেন উত্তম কুমার মর্নিং ওয়াক করতে বেরিয়েছেন। এত ভোরবেলায় উত্তম কুমারকে মর্নিং ওয়াক করতে দেখে মান্না দে তার দিকে এগিয়ে গেলেন। দেখলেন উত্তম কুমার আপন মনে কি যেন বিড়বিড় করছেন, হাতে তার ছোট্ট একটা কাগজের ব্যাগ। মুখোমুখি হতেই উত্তম কুমার তাকে বললেন, আপনার গাওয়া গানগুলোই শুনছি, গানগুলোতে এমন ছোট ছোট কাজ লাগিয়েছেন যে কিছুতেই প্র্যাকটিস করে বাগিয়ে আনতে পারছি না মশাই। এতটা ডেডিকেশন না থাকলে বোধহয় উত্তম কুমার হওয়া যায় না। মান্না দে আর উত্তম কুমার জুটির একটাই ইউএসপি ছিল, আর সেটা ছিল অভিনয়। এইখানে আমাদের জন্ম, এইখানে আমাদের মৃত্যু, এইখানে আমাদের বিরহ, আর এইখানে আমাদের মিলন। পরিচালক অরবিন্দ বন্দ্যোপাধ্যায়ের পছন্দের নায়ক ছিলেন উত্তম কুমার। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প হিঙের কচুরি ভীষণভাবে পছন্দ হয়ে যায় তার, আর সেই গল্পের কথা মাথায় রেখেই নিশিপদ্ম সিনেমার কথা ভাবা হয়। সিনেমার জন্য উত্তম কুমারকেই ভাবা হয়েছিল, তবে গান গাওয়ার জন্য ভাবা হয়েছিল শচীন কর্তাকে, আর তার কথা মাথায় রেখেই গানগুলোকে তৈরি করা হচ্ছিল। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে, সাত সাগর আর 13 নদী পারে। এদিকে গান শুনে শচীন কর্তা সব না থাকে। তখন ভারী বিপদে পড়লেন পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়। গৌরীবাবুর কাছে হাজির হলেন অরবিন্দবাবু। গৌরীবাবু প্রত্যেকটা গান দেখেই বুঝতে পারলেন এই গানগুলোর মধ্যে একটা দারুণ নিখুঁত অভিনয় আছে, আর এই কাজটা একমাত্র যিনি করতে পারবেন তিনি হলেন মান্না দে। আর সঙ্গে সঙ্গে এই গান নিয়ে চলে যাওয়া হলো মান্না দের কাছে। তারপর উত্তম কুমারের লিপে মান্না দে গানগুলো গাইলেন, আর বাকিটা ইতিহাস হয়ে গেল। এরপর অবশ্য মৌচাক সিনেমাতেও তাদের এই জুটিকে আর ভাঙা হয়নি। এই জুটিকে ভাঙা হয়নি বলেই তো মৌচাক সিনেমার প্রত্যেকটা গান রমরমিয়ে হিট করেছিল সেই সময়, আর আজও মানুষের মনে একইভাবে জায়গা করে আছে। এবার মনে সুতো হব গো, এবার মনে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লব, পাছা পেড়ে শাড়ি হয়ে দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। এবার বলে মাটি হব, কুমোর বাড়ি জন্ম লব, কলসি হয়ে ছলাক দুলবো তোমার কোমরে, তোমরা যে যা বলো আমারে। সেরা সেরা বলে যদি কোনো কথা থেকে থাকে তাহলে তার নাম উত্তম কুমার আর সাবিত্রী দেবীর জুটি। সিনেমা জগতে তাদের এই জুটি ছিল সেরা সেরা। প্রথম দেখা হয়েছিল নাটকের মঞ্চে। সাবিত্রী দেবীর একটা নাটক দেখতে এসেছিলেন উত্তম কুমার। নিবারণ বাবু কেমন আছেন? তা ভেতরে আসুন। না, আমি আর ভেতরে যাব না, আমি এসলাম আপনাদের একটু খোঁজ খবর নিতে। তা দরকার হলে প্রতিবেশীদের খোঁজ খবর আপনি নেন দেখছি। ছেলেবেলা থেকে প্রতিবেশীদের যা পরিচয় পেয়ে এসেছি তাতে আর খবর নেবার কোনো প্রবৃত্তি হয় না। আর সেখানেই সাবিত্রী দেবীর অভিনয় দেখে এতটা পছন্দ হয়ে যায় উত্তম কুমারের যে তার সাথে কাজ করার প্রস্তাব দেন উত্তম কুমার। এত শাড়ি আমি একসঙ্গে কখনো দেখিনি। এবার থেকে তোমার আর কোনো অভাব থাকবে না, তুমি দেখে নিও। তোমার হাত ধরেছিলাম বলেই তো তোমার এত বড় ক্ষতি হলো, তোমাকে বাড়ি ছাড়তে হলো। তোমার বাবারও কোনো কষ্ট আমি রাখিনি, অনেক টাকা দিয়েছি, অনেক টাকা। তোমার উপর আর তার কোনো অধিকারই নেই। আমি সব শুনেছি। হ্যাঁ, শুনেছো? সব শুনেছো? তাহলে তো সব বুঝতেই পারছো। তুমি দেখে নিও, তোমার কোনো কষ্ট আমি রাখবো না। উত্তম কুমার আর সাবিত্রী দেবীর সব থেকে সিরিয়াস অভিনয় পাওয়া যায় মরুতীর্থে হিংলাজ ছবিতে। মহাপাপ করছি, তাই আমাদের এই দুর্গতি, তাই আমরা কোথাও শান্তি পাই না। আমাদের বেঁচে থাকা পাপ, আমাদের ভালোবাসা পাপ। না না কুলদী, একথা বলিসনি কুলদী, একথা বলিসনি। ভালোবাসা কখনো পাপ নয়। সেদিনের কথা বলে যাচ্ছিস কেন? যেদিন দুজনে হাতে হাত মিলিয়ে পথে বেরিয়ে পড়েছিলাম, কত দুঃখ, কত বিপদের মধ্যে পড়েছি, তবু আমাদের ভালোবাসায় আমাদের বাঁচিয়ে রেখেছে। আমার কাছে এসে আমাকে দুর্বল করে দিও না। আজ থেকে সকলের সঙ্গে ছাড়া আমাদের দেখা হবে না। ওই মাইচির মতো
ওই মহাত্ম মহারাজের মতো আমরা সন্ন্যাসী হব। হিংরাজ মাথার কাছে শান্তি ভিক্ষা চাইব। করতে না না, ছাড়ো ছাড়ো গো, তোমার দুটি পায়ে পড়ে আমার ছেড়ে দাও। এই ছবিতে থিরুমালা মাঝে মধ্যেই অস্বাভাবিক আচরণ করত। থিরুমালা অর্থাৎ উত্তম কুমারের কথা বলছি। একটা সিন আছে যেখানে থিরুমালা মানে উত্তম কুমার কুন্তী অর্থাৎ সাবিত্রী দেবীর গলা টিপে ধরবেন। সঙ্গে সঙ্গে এই সিনটা এমনভাবে উত্তম কুমারের মাথায় গেঁথে যায় যে এই সিনটাকে তিনি রিয়েলিস্টিক করার জন্য সত্যি সত্যি সাবিত্রী দেবীর গলা টিপে ধরেন। আর এই অবস্থায় সাবিত্রী দেবীর তো একেবারে দম বন্ধ হয়ে আসার জোগাড়। শেষমেশ কোনো মতে কাট বলে উত্তম কুমারকে সেখান থেকে সরানো হয়। তবে সিনটা এতটাই ভালো হয়েছিল যে সেটাকে আর বাদ দেওয়া হয়নি, সেটাকেই রেখে দেওয়া হয়। আর সেটাকে রেখে দেওয়া হয় বলেই মরুতীর্থে হিংলাজও মারাত্মক জনপ্রিয় হয়েছিল দর্শকদের কাছে। উত্তম কুমারকে নিয়ে এই আড্ডা, এই গল্প তো আমাদের চলতেই থাকবে। আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। আপনি শুনতে থাকুন এভারগ্রিন ক্লাসিক। এখনই সাবস্ক্রাইব করুন উত্তম কুমার মুভিজ ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের প্রতিটি মুহূর্তের সাথে।